ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এখনো সময় আছে, নিজের অপরাধ স্বীকার করে নাও। আমাকে কঠোর হতে বাধ্য করো না। আপনি যা খুশি করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমি সত্যিই কোনো খুন করিনি। আবার মিথ্যে কথা বলছো তুমি? না ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে না। আমার স্ত্রী ঠিক কথাই বলেছেন ম্যাডাম। খুন ও করেনি, খুন আমি করেছি। গ্রেপ্তার করো ওকে। না ম্যাডাম, মিথ্যে আমি নয়, মিথ্যে ও বলছে। আসলে ওই খুনটা আমিই করেছি। ও শুধু আমাকে বাঁচানোর জন্য এসব বলছে, অন্য কিছু নয়। আরে কেন মিথ্যে কথা বলছো মঞ্জুরি? দেখুন ম্যাডাম, আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। খুন আমি করেছি, আমাকে গ্রেপ্তার করুন। না, দাঁড়ান ম্যাডাম, মা তুমি এখানে? ম্যাডাম, এরা দুজন মিথ্যে কথা বলছে। এই খুনের সাথে এদের দুজনের কোনো সম্পর্ক নেই। এই খুনটা আমি করেছি, আমি আসলে দোষী। এইটা কি করে সম্ভব? একটা অপরাধীর তিন অপরাধী, আর তিনজনই খুনের অপরাধ নিজের ঘাড়ে নিতে চাইছিল। এমনকি একে অপরকে বাঁচানোর জন্য তিনজনই একে অপরকে মিথ্যুক প্রমাণ করার চেষ্টা করছিল। এমন কি ঘটনা ঘটেছিল? নমস্কার, আমি অমিত পাচৌরি, ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন, নিয়ে যাব আপনাদেরকে আমার সাথে মধ্যপ্রদেশের জেলা মেহেরে ঘটা এমন এক ঘটনার সঙ্গে আলাপ করাতে, যা না শুধু অবাক করবে, বরং আপনার মাথা আর মন কাজ করার অবস্থাতেই থাকবে না। চলুন, এই ঘটনার গোড়া অবধি পৌঁছানোর আগে এই ঘটনার সঙ্গে জড়িত কিছু ঘটনার উপর নজর দেওয়া যাক। কে? আসছি। সাহেব, আপনি? হ্যাঁ, আমি বুনিয়া দেবী। আরামে বসে আছো। আমার টাকার কি হলো? কে দেবে আমার সুদের টাকা? আপনি তো জানেন সাহেব, আমার ছেলে মুম্বাইতে গেছে টাকা রোজগারের জন্য। ও এলেই আপনার সমস্ত টাকা শোধ করে দেব, সুদ সমেত। 2 মাস ধরে এই কথা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে, কিন্তু সুদের টাকা দেখতে পাইনি। আমার কাছে টাকা থাকলে আমি আপনাকে দিয়ে দিতাম সাহেব। কোথা থেকে দেব আপনার টাকা? তাহলে বাড়ি ছেড়ে দাও। তালা লাগিয়ে পুরো বাড়ি সিল করে দিচ্ছি। এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছিলে, তাই না? না সাহেব, আপনি যদি আমাদের এখান থেকে তাড়িয়ে দেন, তাহলে আমি আর আমার বৌমা কোথায় যাব? সেটার খবর আমি কি জানি? যেখানে ইচ্ছে যাও, গাছতলায় থাকো। আমি শুধু আমার সুদের টাকার কথা জানি। দয়া করুন সাহেব, দয়া করুন, একটুখানি তো সময় দিন। আমি এখন কোথা থেকে আপনার টাকা দেব? আমাকে আমার দিতে চাইলে দিতে পারো। দেওয়ার জন্য একটা সহজ রাস্তা আছে তোমার কাছে। চলো।
একটু পাটা তোলো তো। ভাগ্য ভালো যে শুধু পাটাই তুলতে বলেছো। চাল চলন দেখে মনে হচ্ছে কোন দিন আমাকে ওপরেই চলে যেতে বলবে। একটা টাকাও তোমার বাবা দেয়নি, বিনা পণে বিয়ে দিয়েছে। আর আমাদেরকে দেখো বোঝা বয়ে বেড়াতে হচ্ছে। যদি কিছু টাকাও তোমার বাবা আমাদের দিত তাহলে আমরা সাহেবের আজকে সব টাকা শোধ করে দিতে পারতাম। কিন্তু না, তোমার বাবা আমাদের কথা কেন চিন্তা করবেন? ওনারা তো নিজেদের বোঝ হালকা করার ছিল, করে নিয়েছেন। এবার আমরা ভুগছি। দেখো মহারানীকে, সব কিছুই বুঝতে পারে কিন্তু কোনো উত্তরই দেয় না। আরে বলার মতো কিছু থাকলে তবে তো বলবে। হ্যালো। কেমন আছো ডার্লিং? আরে ডার্লিং শুনে কারোর এত হাসি পাচ্ছে, তাই না? আরে ডার্লিংই তো হও তুমি আমার। তাই নাকি? একটা কথা বলবে, মুম্বাইতে তো অনেক সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে বেড়ায়, তাই না? কাকে কাকে ডার্লিং বলেছো তুমি? আরে ডার্লিং, তোমার থেকে বেশি সুন্দরী কেউ আছে নাকি এখানে? হ্যাঁ? মিথ্যে। কেন মিথ্যে? একদম সত্যি বলছি। আরে আমি কেন তোমাকে মিথ্যে বলবো? হ্যাঁ? আরে তোমার থেকে বেশি যদি সুন্দরী মেয়ে দেখতে পেতাম তাহলে তো তাহলে কি করতে? আরে ডার্লিং, তাহলে তার ফটো তুলে তোমাকে পাঠিয়ে দিতাম। হ্যাঁ? আর কি? আচ্ছা তুমি কি ভাবছিলে? আমি যা ভাবছিলাম সেটা একদম ঠিক ভেবেছি। আরে কি? এটাই যে তুমি না খুব দুষ্টু। আচ্ছা তুমি কবে ফিরে আসছো? কেন, আমার কথা মনে পড়ছে নাকি? আরে আমি তাড়াতাড়ি চলে আসবো। আর শোনো, একটা কথা বলো তো, বাড়িতে সবাই কেমন আছে? কে দেবে আমার সুদের টাকা? আমার কাছে টাকা থাকলে আমি আপনাকে দিয়ে দিতাম সাহেব। তাহলে বাড়ি ছেড়ে দাও। তালা লাগিয়ে পুরো বাড়ি সিল করে দিচ্ছি। বাড়িতে বাড়িতে সব ঠিক আছে। তুমি তুমি একদম চিন্তা করো না। তুমি তোমার খেয়াল রাখো, আমাদেরকে নিয়ে একদম চিন্তা করো না। আমার ছেলে আমার সঙ্গে কথা বলতে না দিয়ে আর ওর সঙ্গে গুজু গুজু করছে। কি রে শ্যাম, কবে আসবি তুই? আরে মা, চলে আসবো। কোনো দরকারি কথা ছিল নাকি? হ্যাঁ, ওই বদমাস কামেশ্বর খুব জ্বালাতন করছে। 2 মাস সুদ পায়নি বলে ও পাগল হয়ে গেছে। টাকার জন্য ও আমাদের খুব জ্বালাতন করছে। তুই না আসতে পারিস বাবা, কিন্তু কিছু টাকা তো পাঠিয়ে দিবি। আরে মা, কোত্থেকে পাবো টাকা? হ্যাঁ? আরে টাকা কি গাছে ফলে নাকি যে পারবো আর নিয়ে আসবো? ও বাড়ি নিলাম করার জন্য আমাদের হুমকি দিয়ে গেছে। আরে মা, তুমি চিন্তা করো না, সব ফালতু হুমকি, বুঝেছো? আরে কামেশ্বর আমাদেরই গ্রামের লোক, ও এরকম কেন করবে? তুমি চিন্তা করো না। আর শোনো, এরপরে এলে না ওকে বলবে যে আমি ফিরে এসে ওর সঙ্গে কথা বলবো। দেখ বাবা, পরে আমরা ঝামেলায় না পড়ে যাই। আরে মা, তুমি চিন্তা করো না মা, তুমি শুধু নিজের খেয়াল রাখো, আর কিচ্ছু হবে না। ঠিক আছে, চলো। ছি 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 ছি, এত নোংরা চাদর। মঞ্জুরি, এই মঞ্জুরি। হ্যাঁ মা। এসব কি? আমার বিছানার উপরে এত ময়লা চাদর কেন পেতেছো? ওই সারাদিন কি করো মহারানী? সকাল থেকে এখন পর্যন্ত চাদর ধোয়ার সময় হয়নি? নিজের বিছানার উপরে তো বেশ পরিষ্কার চাদর পেতে রেখেছো, আর আমার বিছানার উপর তো ময়লা চাদর। তোমার লজ্জা করে না? আমি আমি এক্ষুনি করে দিচ্ছি।
হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটা কাজও ঠিক করে করে। আরে কে আবার এলো এই ভর দুপুর বেলায়? ঠিক করে খাবারও খেতে দেবে না। আরে আসছি, দাঁড়াও। সাহেব আপনি? সুদের টাকা নিতে এসেছি। টাকা বার করো এক্ষুনি। কি বলছেন সাহেব আপনি? কালকেই তো আপনি কিছুদিনের জন্য সময় দিয়েছিলেন। কবে তোমাকে আমি সময় দিয়েছিলাম? হ্যাঁ, এই বয়সে মিথ্যা বলতে লজ্জা করছে না? ভালো কথা, আমার টাকা দিয়ে দাও, না হলে। না সাহেব, এত জোর খাটাবেন না আমাদের ওপরে। আমাদের কিছুদিনের জন্য সময় দিন। আমার ছেলে মুম্বাই থেকে চলে এলে আপনার সব টাকা শোধ করে দেব। আরে অনেকদিন ধরে তোমার এই নাটক আমি শুনছি। চুপচাপ আমার টাকা দিয়ে দাও, না হলে। কোথা থেকে দেব সাহেব? আমরা খুব কষ্টে আছি। আমরা কি করে টাকা শোধ করব? আরে এটা তো তোমার ধার নেবার আগে ভাবা উচিত ছিল। ছেলের বিয়ে এত ধুমধাম করে দেবার কি দরকার ছিল? একটু ছোট করে করলে তো ধার নেবার কোনো দরকার হতো না। ধার যখন নিয়েছো তখন তো শোধ করতেই হবে। আমাদের কিছু সময় দিন সাহেব, সব টাকা আপনার শোধ করে দেব। আর সময় নেই, সব সময় শেষ। বাড়ি খালি করে দাও। এই দেখো কোর্টের অর্ডার। তালা লাগিয়ে সিল করে দেব, আর 2 দিন পর নিলাম হয়ে যাবে। দয়া করুন সাহেব, দয়া করুন। আপনি যদি বাড়ি থেকে বের করে দেন তাহলে আমরা কোথায় যাব সাহেব? তুমি কোথায় যাবে সেটা তো তুমি ভেবে দেখবে, আমাকে বলে কি হবে? বাড়ি থেকে বের করে দাও এই বুড়িটাকে। মালিক, না না, আপনি আমাদেরকে আর একটু সময় দিন। ও ফিরে এলেই আপনার সব টাকা শোধ করে দেব। আর একটু সময় দিন। আরে তুমি এখানে কেন বসে পড়লে? ঘন্টার মধ্যে আমার গদিতে চলে এসো, অনেক কথা আছে। চলো। বুনিয়া, এটা হলো তোমার বাড়ির দলিল। তোমার বাড়িটা তোমার ছেলে শ্যামের নামে আছে, তাই না? আর এটা হলো তোমার বাড়ির বন্ধক রাখবার কাগজ। তোমার ছেলে শ্যামের সই করা আছে, আর টিপ ছাপও রয়েছে, দেখে নাও। আরে তুমি তো লেখাপড়া জানো না, আমি পড়ে দিচ্ছি কি লেখা আছে। এই কাগজের লেখা অনুযায়ী যদি আমি সুদের একটা কিস্তিও না পাই, তাহলে আমার যখন ইচ্ছা এই বাড়ি আমি নিলাম করে দিতে পারি, বেচেও দিতে পারি। এর অর্থ হলো আমার যখন ইচ্ছা তোমার বাড়ি আমি বিক্রি করে দিতে পারি। বলো বুনিয়া,
কবে দিচ্ছ সুদের টাকা? সাহেব, যদি আমাদের বাড়ির সব জিনিসপত্র বিক্রি করে দিই তাও 1 মাসের ভাড়া আমরা জোগাড় করতে পারবো না। কি কথা বলছো বুনিয়া? তুমি তো খুব সহজেই সুদের টাকা দিয়ে দিতে পারো। এমনিতে তো তোমার ছেলের বউ দেখতে খুব সুন্দর, একদম হীরের টুকরো। এসব আপনি কি বলছেন সাহেব? আমি সেটাই বলছি যেটা তুমি বুঝতে পারছো। আরে তুমি তো কোনো দুধের শিশু নও। এবার বলো, সুদের টাকাটা কি সোজাসুজি দেবে না অন্যভাবে, নাকি ভেবে দেখো। যাও বুনিয়া যাও। ঠিক আছে সাহেব। মঞ্জুরি, এখানে একটু এসো। হ্যাঁ মা, বলো। শ্যামকে একটু ফোন করে আমাকে দাও। ফোন ওকে, কিন্তু সব সময় তো ওই ফোন করে। কালকেও ওই করেছিল। ও যখন ফোন করবে তোমার সাথে কথা বলিয়ে দেব। বেশি কথা বলো না, তোমাকে বলেছি না ফোন করতে, তো ফোনটাই করো। কি হয়েছে মা? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আমি ফোন করছি। মা, ও ফোন ধরছে না। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও। ও মনে হয় কাজে ব্যস্ত আছে। যাও, তুমি নিজের কাজ করো। আরে মা, তুমি? উঠো না উঠো না, বিশ্রাম করো। না মা, বলো না। আরে মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিছু না মা, ময়লা পড়েছিল, চলে গেছে। না, তুমি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না? বলো কি হয়েছে মা? কিচ্ছু না, আমি বললাম না, এখন ময়লা চলে গেছে। মা, যদি কিছু হয়ে থাকে তুমি একদম চিন্তা করো না। আমি তোমার বৌমা নই, মেয়ে তো। আমি কখনো তোমার চোখে জল আসতে দেব না, কখনো না।
কি ভাবলে বুনিয়া? সাহেব, তাড়াতাড়ি ভাবো, দেরি না হয়ে যায়। ভাবো। বাড়ির ভেতরে থাকতে চাইছো নাকি বাড়ির বাইরে? বুঝতে পারলে? সন্ধেবেলা ভালো করে সেজে গুজে নিস। তোর ওই লাল রঙের শাড়িটা আছে না, ওইটা পরিস, ঠিক আছে? কেন গো মা, কেউ আসছে নাকি? না, এমনিই বলছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি, ও আসছে না। ও এসে গেছে? এখন কি বউয়ের ফুলসজ্জা দেখবার জন্য এখানে দাঁড়িয়ে আছো? যাও, আরে যাও না। দেখুন, আমায় যেতে দিন, না হলে আমি চেঁচিয়ে গোটা পাড়ার লোক এক জায়গায় করবো। আচ্ছা, চেঁচাও, চেঁচাও না। একটা কথা বলো, যদি আমি সবাইকে বলি যে আমি আমার সুদের টাকা নেবার জন্য এখানে এসেছিলাম, আর তুমি সুদের টাকা যাতে না দিতে হয় সেই জন্য আমার সঙ্গে এই সব করছো, তখন কি হবে? এই বাড়ির সঙ্গে সঙ্গে তোমার ইজ্জতও চলে যাবে। তখন না জানি কত মানুষকে খুশি করতে হবে তোমায় প্রত্যেক দিন। দেখুন মালিক, আমি বিবাহিত, আপনার মেয়ের বয়সী আমি, আমায় যেতে দিন এখান থেকে। আমায় আরে, তুমি কাঁদছো কেন? আমি কি তোমায় কোনো কষ্ট দেব নাকি? আরে, আমি তো তোমাকে আদর করবার জন্য এসেছি, আদর। যতক্ষণ তুমি আমাকে সঙ্গ দেবে, আমিও তোমাকে নিশ্চিন্তে রাখবো। দেখো, এই বাড়িটা যদি বাঁচাতে চাও তাহলে সুদ তো দিতেই হবে। ওই সুদটুকুই তোমার কাছ থেকে নিতে এসেছি। আমায় যেতে দিন, দেখুন আমায় যেতে দিন। হে ভগবান, এ কি শাস্তি দিলে! আমার বৌমাকে না বাঁচিয়ে আমি নিজেই অপরাধী হয়ে গেলাম। আরে, ভয় পেও না,
শুধু একটু আদর করব। আমায় যেতে দিন। ছেলের বিয়ের টাকা শোধ করার জন্যে আমি আমার বৌমার সম্মান নষ্ট করলাম। হে ভগবান, এই দিন দেখার থেকে আমাকে কেন মেরে ফেললে না? আবার আসবো তোমাকে আদর করতে, ঠিক আছে না? খুব নেশা ধরিয়ে দিয়েছে তোমার বৌমা। মনে হচ্ছে অনেক খুঁজে ওকে নিয়ে এসেছো। কামেশ্বর নিজের কামনার জন্য ও মঞ্জুরি আর বুনিয়াকে বাজেভাবে ফাঁসিয়ে ফেলেছিল। ওর যখন ইচ্ছে হতো ও মঞ্জুরির কাছে যেত আর বেচারি মঞ্জুরিকে শারীরিকভাবে শোষণ করত। মঞ্জুরি চাইলেও নিজের মুখ খুলতে পারত না, কিন্তু ওর মন এবং মাথায় এর খুব বাজে প্রভাব পড়তে শুরু করে দিয়েছিল। কামেশ্বরের ব্যাপারে সমস্ত কিছু জানার পরেও বুনিয়া চুপচাপ বসেছিল, কারণ ও বাড়ি হাতছাড়া করতে চাইছিল না। কিন্তু এটা কি ঠিক ছিল? ওর কি সামান্যতম নিজের বৌমার সম্মানের কথা মনে হয়নি? আর এই সব কিছু কি এইভাবেই চলতে থাকলো? আর মঞ্জুরির স্বামী শ্যাম এই ব্যাপারে কিচ্ছু জানতে পারলো না। চলুন দেখা যাক। আরে শ্যাম, কেমন আছো মা? ভালো আছি। আরে ওর আবার কি হয়েছে মা? ও কেন মুখ গোমড়া করে বসে আছে? আমি জানি না, কয়েকদিন ধরে ওকে এরকমই দেখছি। গুনিনকে দেখিয়েছি, বলল খারাপ হাওয়া, সব ঠিক হয়ে যাবে। তুই বস, আমি জল নিয়ে আসছি। আরে কি হয়েছে মঞ্জুরি ডার্লিং? হ্যাঁ, আরে তুমি এত উদাস হয়ে আছো কেন? বলো, আমি চলে এসেছি, তোমার শ্যাম। এবার হাসো একটু, হাসো হাসো। মঞ্জুরি বলবে কি? আরে কিছু তো কথা বলো। আমি আসাতে তুমি একবারও খুশি হলে না। কি দরকার ছিল ওকে ডাকবার? সাহেব, ও আমার ছেলে হয়, বাড়ি ওর। আমি ওকে কি করে মানা করি? কতদিনের জন্য এসেছে? এতদিন পর এসেছে, কম করে 1 সপ্তাহ তো থাকবেই। 1 সপ্তাহ? এতদিন এখানে থেকে কি করবে? মুম্বাইয়ে ওর কাছে কোনো কাজ নেই নাকি? দেখো বুনিয়া, যদি এইভাবেই চলতে থাকে তাহলে তোমার পক্ষে বাড়ি বাঁচানো মুশকিল হয়ে যাবে। যদি তুমি তোমার বাড়ি বাঁচাতে চাও তাহলে ছেলেকে যত তাড়াতাড়ি পারো এখান থেকে পাঠাও, বুঝতে পারলে? ঠিক আছে সাহেব, যাও।
ভালোবাসি আমি তোমাকে, তুমি তো সেটা জানোই। এই অবস্থায় আমি অন্তত তোমাকে দেখতে পারবো না। এর থেকে ভালো হতো যে আমি মরেই যেতাম। সত্যি করে বলো না ডার্লিং, যে কি হয়েছে? তুমি এরকম পাথরের মতো হয়ে আছো কেন? কেউ কিছু বলেছে নাকি তোমাকে? আমার তো মনে হচ্ছে যে আমাদের দুজনের ভালোবাসা শেষ হয়ে গেছে। আগে যখন আসতাম আমি, তুমি আমার সঙ্গে কত কথাই না বলতে। এখন হঠাৎ করে কি হলো তোমার? হ্যাঁ, তুমি যদি আমাকে না বলো তাহলে কাকে বলবে? মঞ্জুরি, তোমাকে আমার দিব্যি, বলো কি হয়েছে? কি হয়েছে মঞ্জুরি? দেখো মঞ্জুরি, তুমি যদি আমাকে না বলো তাহলে কাকে বলবে? আচ্ছা শান্ত হও, বলো কি হয়েছে? আচ্ছা মা, আমি এখন আসছি। পরের বার যখন আসবো তখন যতটা পারবো ততটা ধার শোধ করার চেষ্টা করব। আমি মালিকের কাছ থেকে টাকা নিয়ে না তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। আর বাকি যা সুদের টাকা ওই কামেশ্বরকে দিয়ে দিও। আর মা, সম্ভব হলে মঞ্জুরির খেয়াল রেখো, আর নিজেরও। দুটো সপ্তাহ কত কষ্ট করে কাটিয়েছি তুমি জানো? কি করে বলবো? এতদিন পর শরীরটা আবার শান্ত হয়ে গেল। আবার আসবো। ঠিক আছে। মা, ঝাড়ু আমাকে দাও। যাও, তুমি বিশ্রাম করো। আপনার বৌমা মঞ্জুরি কোথায়? কেন, কি হয়েছে? আপনি আপনার মেয়ের বিয়ের জন্য যে কামেশ্বর শর্মার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, কাল রাতে তিনি খুন হয়েছেন। আমাদের সন্দেহ এই খুনটা আপনার বৌমা মঞ্জুরি করেছে। দেখুন, আমরা খোঁজ নিয়ে দেখেছি যে কামেশ্বর শর্মার সাথে আপনার বৌমার অবৈধ সম্পর্কও ছিল। হতে পারে যে এই অবৈধ সম্পর্কটা লুকোনোর জন্য আপনার বৌমা তাকে খুন করে ফেলেছে। কোথায় আপনার বৌমা মঞ্জুরি, বলুন। তুমি কি মঞ্জুরি? কাল রাতে তুমি কোথায় ছিলে? আগে বাড়িতে। তোমার কানের আর একটা দুল কোথায়? চিন্তা করার দরকার নেই, ওটা হারায়নি, এখানে আমার কাছেই আছে। এই দেখো।
তুমি জানো এটা আমরা কোথা থেকে পেয়েছি? কামেশ্বর শর্মার লাশের কুর্তা থেকে। এর থেকে স্পষ্ট প্রমাণ হয় যে এই খুনটা তুমিই করেছো। নিয়ে চলো একে। মঞ্জুরি, এখনো সময় আছে, নিজের অপরাধ স্বীকার করে নাও। আমাকে কঠোর হতে বাধ্য করো না। আপনি যা খুশি করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমি সত্যিই কোনো খুন করিনি। আবার মিথ্যে কথা বলছো তুমি? না ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে না। আমার স্ত্রী ঠিক কথাই বলেছেন ম্যাডাম। খুন ও করেনি, খুন আমি করেছি। গ্রেপ্তার করো ওকে। না ম্যাডাম, মিথ্যে আমি নয়, মিথ্যে ও বলছে। আসলে ওকে আমিই খুন করেছি। ও শুধু আমাকে বাঁচানোর জন্য এইসব বলছে, আর কিচ্ছু নয়। আরে কেন মিথ্যে কথা বলছো মঞ্জুরি? হ্যাঁ, আমার অপরাধ তুমি নিজের উপর কেন নিচ্ছ? দেখুন ম্যাডাম, আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। খুন আমি করেছি, আমাকে গ্রেপ্তার করুন। না, দাঁড়ান ম্যাডাম। মা, তুমি এখানে? ম্যাডাম, এরা দুজন মিথ্যে কথা বলছে। এই খুনের সাথে এদের দুজনের কোনো সম্পর্ক নেই। এই খুনটা আমি করেছি। আরে মা, তুমি কেন মিথ্যে কথা বলছো? তুমি আর মঞ্জুরি সমানে মিথ্যে কথা বলে যাচ্ছ। হ্যাঁ, দেখুন ম্যাডাম, ওই বদমাস কামেশ্বরের খুন না আমিই করেছিলাম, কারণ ও সুদের চক্করে এসে আমার স্ত্রীর মান সম্মান নিয়ে খেলা করছিল। না ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে। ওই শয়তানটাকে আমি খুন করেছি। ও ও আমার মান সম্মান নিয়ে খেলা করছিল। আমি আর সহ্য করতে না পেরে আমি ওকে মেরে ফেলেছি। এসব কি আর কি শুরু করেছো তোমরা তিনজন? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাদের কথা মেনে নিচ্ছি, কিন্তু একটা কথা বলো তো, কামেশ্বর কোথায় খুন হয়েছে? বাড়িতে। আর কোথায় মারবো? রাতে কেউ বাজারে তো আর যাবে না। আরে মঞ্জুরি, তুমি আবার মিথ্যে কথা বলছো। ওর খুন ঘরের মধ্যে হয়নি, ওর খুন রাস্তায় হয়েছিল ম্যাডাম। আসলে কি হয়েছিল বলো তো মা? যখন আমাদের বাড়ি থেকে ও নিজের বাড়ি যাচ্ছিল, তখন রাস্তাতে ওকে ধরেছিলাম। করার কি ছিল? একটু কথা কাটাকাটি হলো, তারপর হাতাহাতি হলো, আর মেরে দিলাম ওকে। মিথ্যে কথা। কামেশ্বরের খুন না বাড়িতে হয়েছে আর না রাস্তায় হয়েছে। ও খুন হয়েছে নিজের গদিতেই। কি ম্যাডাম, আমি ঠিক বলছি তো? আমরা কামেশ্বরের লাশ ওর গদি থেকেই পেয়েছি। সকালবেলা যখন ওর চাকর গদির দরজা খোলে, তখন সেখানে কামেশ্বরের লাশ দেখে আর তক্ষুনি পুলিশকে ফোন করে দেয়, আর আমরা সেখানে পৌঁছে যাই। আমি বলছি ম্যাডাম, আমি কামেশ্বরকে কেন আর কিভাবে মেরেছি। নিজের বাড়ি বাঁচাবার জন্যে আমার বৌমাকে ওর হাতে তুলে দিয়েছিলাম। আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না। বাড়ির দলিল পেয়ে গেলে সব ঠিক হয়ে যেত। তাই যখন ওই শয়তানটা আমার বাড়ির বৌমার কাছে এসেছিল, বদমাস শয়তান, আমার বৌমার অনেক সম্মান নষ্ট করেছিস, আর আমি আমার বৌমার সম্মান নষ্ট করতে দেব না। আমাদের দলিল কোনটা? বাড়ির দলিল চুরি করতে এসেছিস বুনিয়া, যাতে সুদ না দিয়েই বেঁচে যাস। কিন্তু কামেশ্বরের থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়।
আজ তোকে আমি চিরদিনের জন্য ছুটি দিয়ে দেব। আজ তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে এ তো মরে গেছে। এখন কি হবে? কেউ যদি জানতে পারে তাহলে তো বিপদ হয়ে যাবে। পুলিশ যদি জানতে পারে, পুলিশ চলে আসবে, আমাকে জেলে ঢুকিয়ে দেবে। ম্যাডাম, ওই বদমাশকে খুন করার জন্য আমার কোনো আফসোস নেই। আফসোস শুধু এই যে আমি ওকে প্রথমে কেন মেরে ফেললাম না। যদি সেটা করতাম তাহলে আজ আমার বৌমার সম্মান রক্ষা পেত। আমি আইনের থেকেও বেশি তোমার কাছে অপরাধী মা। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমাকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। ম্যাডাম, আমাকে গ্রেপ্তার করে নিন। আসল অপরাধী আমি। দুর্গা, একে লকআপে বন্ধ করে দাও। মা, তোমরা এখন আসতে পারো। ঠিক আছে ম্যাডাম। আদালত বুনিয়াকে কামেশ্বরকে খুন করবার অপরাধে আজীবন কারাবাসের শাস্তি শোনায়। বুনিয়ার সব থেকে বড় অপরাধ ছিল এই যে এটা জানা সত্ত্বেও যে কামেশ্বরের উদ্দেশ্য ভালো ছিল না। ও নিজের বাড়ি বাঁচানোর জন্য কামেশ্বরের সামনে মাথা নত করল। ও যদি ওর ভুল উদ্দেশ্যগুলোকে মদত না দিত তাহলে হয়তো তার বাড়ি থাকতো না, কিন্তু তার পরিবার আর বৌমার সম্মান কোনোভাবেই নষ্ট হতো না। আজও আমাদের ভারতবর্ষে বহু লোক ঋণে ডুবে রয়েছে। এমনকি মহারাষ্ট্রের কৃষকরাও ঋণের জন্য আত্মহত্যাও করছে। সমস্যা থেকে পালিয়ে কোনোদিনও তার সমাধান করা যায় না, বরং আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে আবারও আপনাদের সামনে এসে আমি উপস্থিত হব আরও এক ভয়ানক চাঞ্চল্যকর ঘটনার সাথে নিয়ে। মনে রাখবেন, ইটস বেটার বি সেফ দেন সরি।